ওয়েল তো ফুটবলের আরও একটা এপিসোডে প্রত্যেককে ওয়েলকাম। লাস্ট এপিসোড অনেকদিন আগে এসেছিল, আমরা কথা বলেছিলাম এফএসডিএল ভার্সেস এআইএফএফ নিয়ে, এবং সেই দিনকে বলেছিলাম যে কী কী বিষয় উঠে আসছে, আইএসএল এর ভবিষ্যৎ নিয়েই বা কী কী উঠে আসছে। এবার আজকের ভিডিওতে আরও একটা বিষয় নিয়ে শেয়ার করার রয়েছে, ঠিক এই টপিকেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, যেটা রিসেন্টলি কিছু রিপোর্টসে বেরিয়ে এসেছে, স্পেশালি নিউজ 9-এর যে রিপোর্ট, সেই রিপোর্টে বেরিয়ে এসেছে। এবং সেই রিপোর্ট পরিষ্কার করে কিছু নতুন প্ল্যানিংয়ের কথা বলছে। এআইএফএফ এর অন্দরমহল থেকে বেশ কিছু প্ল্যানিং শোনা যাচ্ছে। যদি আগামী দিনে আইএসএল না হয়, যে সমস্ত শর্ত এফএসডিএল এর তরফ থেকে দেওয়া হয়েছে, সেই সমস্ত শর্ত যদি এআইএফএফ কর্তৃপক্ষ মেনে না নেয়, অর্থাৎ আইএসএল যদি একটা অন্ধকারের মধ্যে দিয়ে চলে যায়, মানে সোজা কথা এফএসডিএল এআইএফএফ সম্পর্ক যদি অন্ধকারের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে নতুন কি পরিকল্পনা রয়েছে সেটা আপাতত সামনে আসছে। খুব সোজা কথায় বলতে গেলে যে এআইএফএফ নিউ কিছু প্ল্যানিং নিয়ে আসছে আগামী দিনে ডোমেস্টিক লিগ, টপ টিয়ার ডোমেস্টিক লিগকে রান করার জন্য। কিন্তু সেটার সাথে কতটা বাস্তবের সম্পর্ক আগামী দিনে থাকবে আর কতটা ফ্রুটফুলনেস থাকবে সেই প্ল্যানিংয়ের, সেই নিয়ে কিন্তু ভারতীয় ফুটবল ফ্যানেদের মনের মধ্যে একটা ধোঁয়াশা নিশ্চিতভাবেই থাকবে। কারণ সেই প্ল্যানটা করছে কে না, স্বয়ং এআইএফএফ, যাদের ওপর বিন্দুমাত্র ভরসা ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের কিন্তু নেই, ডেফিনেটলি নেই। এবার বিষয়টা হচ্ছে যে সরাসরি বলা দরকার যে কি প্ল্যান উঠে আসছে, এআইএফএফ এর তরফ থেকে কি প্ল্যান নিয়ে আসা হচ্ছে যদি আগামী দিনে আইএসএল না হয়। এক নম্বর হচ্ছে যে একটা নতুন লিগ স্টার্ট করা হবে, যেখানে কোনো ধরনের প্রথমত মানে প্রথম স্টেপেই কোনো কর্পোরেট বডিকে নিয়ে আসা হবে না, তাদের ওপরে পুরো ফুটবল সিস্টেম ছেড়ে দেওয়া হবে না। এআইএফএফ পুরোপুরি এই সিস্টেমকে রান করাবে। যদি কোনো ভালো ইনভেস্টর আসে, তাহলে অবশ্যই তাদের ওপর রিলায়েবিলিটি বাড়বে এআইএফএফের, কিন্তু প্রাইমারিলি এআইএফএফ নিজেদের হাতে ডোমেস্টিক লিগ, মানে টপ টিয়ার ডোমেস্টিক লিগকে হাতে রাখতে চাইছে, এক নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে টোটাল টিমের সংখ্যা এআইএফএফ শুরু থেকেই চাইছে 16 হোক, 16টা টিম হবে, এবং সেই 16টা টিম নিজেদের মধ্যে ফাইট করবে ডোমেস্টিক লিগের জন্য। খুব ভালো কথা, কারণ অলওয়েজ আমরা দেখি যে কোনো ভালো লিগ, বড় লিগে, সেখানে টিমের সংখ্যাটা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে। কারণ টিমের সংখ্যা যদি বেশি না হয়, তাহলে কিন্তু কম্পিটিশনটা সেই লেভেলে গিয়ে পৌঁছয় না। 8টা 9টা 10টা এই জায়গাতে কিন্তু কখনোই কম্পিটিশনটা সেই টেস্ট আমাদেরকে দিতে পারে না, যেটা আমরা ফ্যান হিসাবে এনজয় করতে পছন্দ করি। এবার ব্যাপারটা 16 টিম হলে কি হবে, প্রত্যেকটা টিমে 30টা করে ম্যাচ হবে, দ্যাটস সো হিউজ, এবং কম্পিটিশন বাড়বে, এবং অবশ্যই প্রত্যেকটা টিমকে জেনে বুঝে হিসাব কষে মাঠে খেলতে হবে। এবার সম্ভব কি সম্ভব না সেসব প্রসঙ্গ পরে আসছি। নেক্সট যে বিষয়টা এআইএফএফ এর প্ল্যানিংয়ে উঠে এসেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টিমের কাছ থেকে 4 কোটি টাকা করে নেওয়া হবে পার্টিসিপেশন ফি বাবদ, প্রতি বছর সেটা নেওয়া হবে। এবং এই যে 64 কোটি টাকা অ্যাপ্রক্সিমেট, আপাতত যদি 16টা টিমেরই খেলা হয়, যেটা উঠবে, তার একটা অংশ, একটা বড় অংশ, সেটা কিন্তু এআইএফএফ নিজেদের কাছে রাখবে সিকিউরিটি মানি বা এমার্জেন্সি মানি হিসেবে, পরিস্থিতি অনুযায়ী সেটাকে ব্যবহার করার জন্য। এবং এর পাশে বাকি যে টাকাটা থাকবে, সেই টাকাটার ম্যাক্সিমাম যে পোর্শনটা রয়েছে, সেটা কিন্তু খরচা করা হবে ব্রডকাস্টিংয়ের ওপর। অর্থাৎ এখানে এআইএফএফ একটা পরিষ্কার বিষয় বুঝতে পারছে যে গত কয়েক বছর, স্পেশালি লাস্ট এই 10-11 বছরে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা বা নিউ জেনারেশন যে ফুটবল ফ্যান্সরা, তারা ইন্ডিয়ান ফুটবলে কানেক্টেড হয়েছে থ্রু দিস টপ কোয়ালিটি ব্রডকাস্টিং। যদি ব্রডকাস্টিং কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু কখনোই একজন ফুটবল ফ্যান ম্যাচগুলোর সাথে রিলেট করতে পারবে না নিজেকে। কারণ সবার পক্ষে মাঠে গিয়ে তো খেলা দেখা সম্ভব হয় না, বা মাঠে যারা যায় তাদের সংখ্যাটা একটা খুবই ছোট পার্সেন্টেজ, ম্যাক্সিমাম যে বড় পার্সেন্টেজটা তারা বাড়িতে বসে টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সেখানে খেলা দেখে, এবং সেই কোয়ালিটিটা টপ লেভেলের হতে হবে। অর্থাৎ একটা ব্রডকাস্টিংয়ের উপর ভালো খরচা এআইএফএফ এর প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি বাকি যা কিছু মার্কেটিং বা বিভিন্ন প্রসেস রয়েছে সেখানে খরচা করা হবে। এবং থার্ড যে বিষয়টা, যেটা সব থেকে ইন্টারেস্টিং, যেটা নিয়ে এতদিন ধরে এআইএফএফ, এফএসডিএল, আইএসএল ক্লাব তাদের টানাপোড়েন চলছিল, সেই জায়গাটা চাইছে এআইএফএফ খুব স্মুথলি সলভ করে দিতে। অর্থাৎ লভ্যাংশের যে ব্যাপারটা রয়েছে, রেভিনিউ শেয়ারিংয়ের যে ব্যাপার রয়েছে, সেই জায়গাটাকে এআইএফএফ চাইছে খুব ভালোভাবে কন্ট্রোল করতে। অর্থাৎ 20% যে মালিকানা এই গোটা লিগের, সেটা এআইএফএফ নিজেদের হাতে রাখবে, আর 80% যে মালিকানা রয়েছে, সেটা কিন্তু আইএসএল ক্লাবগুলোর হাতে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ প্রতিটা ক্লাবের কাছে অলমোস্ট ধরে নেওয়া হতে পারে ইকুয়াল পার্সেন্টেজে 5% করে মালিকানা থাকবে। এবং অবশ্যই যে লাভ হবে
যে রেভিনিউটা এই নতুন লিগ কুড়োতে পারবে বাজার থেকে, তার পুরোটাই বেশিরভাগটাই বলতে গেলে ক্লাবগুলো নিজেদের মধ্যে শেয়ার করবে এবং সেখানে এআইএফএফও মোটামুটি একটা ভালো মূলধন রাখতে পারবে। কিন্তু এখানে অনেক প্রশ্ন উঠছে যে এই যে বিভিন্ন প্ল্যানিং সামনে আসছে, এই প্ল্যানিং কি সামনে আসছে সত্যিই আগামী দিনে এর একটা বাস্তব ছবি আমাদের সামনে নিয়ে আসার জন্য, না এটা শুধুমাত্র এফএসডিএল এর উপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য? দেখো, ১ নম্বর বিষয় হচ্ছে যে এফএসডিএলও খুব ভালো করে জানে যে ইন্ডিয়ান ফুটবলে আগামী অন্তত 10 থেকে 15 বছরে লাভের মুখ সেইভাবে নেই। তারা যদি থাকে, যেরকম ইকুয়েশনই থাকুক না কেন, লস হোক বা ব্রেক ইভেন হোক, যাই হোক না কেন, আগামী 10 বছর অন্তত পক্ষে তাদেরকে সেভাবে চলতে হবে। তারপরে হয়তো একটা সার্বিক যে লাভ, যে যতগুলো টিম খেলছে প্রত্যেকটা টিমের জন্য একটা লাভ এফএসডিএল এর ঘরে বা এফএফ এর ঘরে আসবে, এটা সবাই জানে খুব ভালো করে। অর্থাৎ এই জায়গাতে এফএসডিএল এর কাছেও যে বিরাট নেগোসিয়েশনের রাস্তা রয়েছে, বিরাট লাভের অঙ্ক দেখিয়ে দেবে তারা, এটাও কিন্তু ঠিক না। আবার এটাও ঠিক যে এআইএফএফ যে বিভিন্ন রকমের খরচাগুলো করেছে, যেভাবে টাকা পয়সা উড়িয়েছে, এটাও এফএসডিএল বন্ধ করতে চাইছে। অর্থাৎ এই যে টানাপোড়েন চলছিল, এই টানাপোড়েনের উপর একটা প্রেশার তৈরি করা, সেটা এআইএফএফ এর এখানে স্ট্র্যাটেজি কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাকি যে ক্লাবসগুলো রয়েছে, যে ক্লাবসগুলো অনেক বেশি করে হয়তো এআইএফএফ এর ওপর রিলাই করে মোর দ্যান এফএসডিএল বা অন্যান্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও হতে পারে, যারা হয়তো এফএসডিএল এর সাথে আর সম্পর্ক রাখতেও চায় না বা তারা ফুটবলটাও খেলতে চায়, তাদেরও কোথাও একটা বিশ্বাস অর্জনের চেষ্টা হতে পারে যে চলো, এআইএফএফ হয়তো এইবার সিস্টেমটা নিয়ে ভাবছে, এবার হয়তো আমরা একটা ইকুয়াল প্ল্যাটফর্মের ওপর দাঁড়াতে পারবো এবং কোথাও একটা আগামী দিনে সাস্টেনেবিলিটির রাস্তা হয়তো আমরা খুঁজে পাবো, যেখানে আমাদের পার্টিকুলার যে খরচাটা, যেটা এতদিন ধরে 15 কোটি করে দিতে হচ্ছিল, সেটা 4 কোটিতে নামবে। এবং অবশ্যই 15 কোটি আর দিতে হবে না, নতুন যে চুক্তি হবে পুরনো চুক্তির মতো করে ভাবলে, মানে পুরনো চুক্তিতেই কিন্তু এটা ছিল যে 10 বছর অবধি সেই পার্টিসিপেশন ফি দিতে হবে, তারপরে সেটা দিতে হবে না। কিন্তু সেখানে যে রেভিনিউ পুলটা ছিল, সেই রেভিনিউ পুলটাও কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে যাবে, কারণ যে টাকা তারা দিতে পারছে না, তার বদলে এতদিন ধরে টাকা ফেরত পেত কিছুটা, সেই ফেরত পাওয়ার আশাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে ফেরত পাওয়ার আশা কিছুটা থাকবে, 4 কোটি দিলেও কিছুটা অন্তত ফিরে আসার সম্ভাবনা থাকবে। এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের যে প্যাঁতাড়ামিগুলো থাকে বিভিন্ন অর্গানাইজারদের তরফ থেকে, সেটা হয়তো ক্লাবগুলো ভাববে যে সেটা হয়তো এএফএফ এর হাত ধরে মিটে যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে এরকম একটা লিগ এআইএফএফ আমাদের সামনে নিয়ে চলে এলো, চলো এফএসডিএল এআইএফএফ সম্পর্ক একদম পুরোপুরি কুলডাউন, কোল্ড হয়ে গেল, পুরো ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল, কোনো ধরনের আর সম্পর্ক থাকলো না, আইএসএল ইতিহাস হয়ে গেল, নতুন একটি লিগ এলো, হয়তো তার নাম আইএসএলও থাকতে পারে, যাই হোক না কেন, কিন্তু সেটা ডোমেস্টিক টপ টিয়ার লিগ হিসেবে আমাদের সামনে এলো। কিন্তু সেখানে কিছু বাস্তব পুরনো ছবির কথা ভাবলে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তারা কিন্তু আতঙ্কে ভুগছে। নাম্বার 1 সেটা হচ্ছে পুওর ব্রডকাস্টিং কোয়ালিটি এবং ভীষণভাবে ম্যাচের আগের দিন বা ম্যাচের দিন অবধিও জানতে না পারা যে আদৌ খেলা দেখাবে কিনা, খেলা কোথায় দেখাবে, কার সাথে চুক্তি চূড়ান্ত হলো, এবং অবশ্যই সেই খেলা দেখার যে কোয়ালিটি, সেটা কতটা ভালো থাকবে, আগামী বছরে এই কোম্পানি থাকবে কিনা 1 বছর ভালো কোয়ালিটি দেওয়ার পর, এই সব বিষয় নিয়ে কিন্তু ভারতীয় ফুটবল ফ্যান তারা ভীষণভাবে চিন্তায় থাকবে, কারণ সেই পুরনো আই লিগের যে জমানাটা, সেটা আবারও আমাদের মনে পড়ে যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একটা চরম অপেশাদারিত্ব, একটা আনপ্রফেশনালিজম, যেটা আমরা সেই আই লিগের সময় দেখতাম, সেটা ক্লাবগুলোর মধ্যে হোক বা সেটা স্বয়ং এআইএফএফ এর মধ্যে হোক, সেই জিনিসটা আবারও ফিরে আসতে পারে, যেটা এফএসডিএল কিছুটা প্রফেশনালিজম ফিরিয়ে এনেছিল বা অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবলে প্রফেশনালিজমটাকে শুরু করেছিল, সেটা আমরা মিস হতে দেখতে পারি। এবং একটা যেমন তেমন করে একটা লিগ চালানো, যেভাবেই হোক একটা লিগ চালানো, কোনো রকম শিডিউলের বাবা মা থাকবে না, প্রথমে হয়তো 10টা ম্যাচে শিডিউল বেরোলো, তারপর আবার 5টা ম্যাচের, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ একটা আনপ্রফেশনালিজম আমাদের সামনে ধরা দিতে পারে। এবং তার থেকেও বড় কথা যে আলটিমেট একটা কোথাও আবারও ব্র্যান্ড অফ ফুটবল, একটা মার্কেটিং, একটা নিউ এজ জেনারেশনকে কানেক্ট করা, ক্লাবগুলোও তো খরচা করার জন্য যে ভীষণ প্ল্যান করবে, সেই সিকিউরিটিটুকু দেওয়া, সেটা নিয়েও আপাতত ফুটবল ফ্যানরা ভাবছে যে সেটা কতটা এআইএফএফ দিতে পারবে। অর্থাৎ সেই পুরনো একটা সিস্টেম, পুরনো একটা সময় হয়তো ফিরে আসতে পারে, যেটা নিয়ে ফুটবল ফ্যান তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ভুগছে। তবে আমার যতটুকু অন্ততপক্ষে উপলব্ধি হচ্ছে বা মনে হচ্ছে যে এই বিভিন্ন যে প্ল্যান সামনে আসছে বা এএফএফ যা কিছু প্ল্যান করছে, এটা শুধুমাত্র এফএসডিএল এর উপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য। কারণ এআইএফএফ এর যারা বড় থেকে ছোট কর্তা ব্যক্তি রয়েছেন, তারা খুব ভালো করে জানেন যে এর আগে তারা বারবার ফেলিওর হয়েছেন, তারা ভীষণভাবে মার্কেট ধরতে, মার্কেটিং করতে, নিউ এজ জেনারেশনকে
কানেক্ট করতে এবং অবশ্যই একটা প্রফেশনাল ফুটবল লিগ চালাতে তারা বারবার ব্যর্থ হয়েছেন। সে যে কেউ প্রেসিডেন্ট থাকতে পারে, যে কেউ সেক্রেটারি থাকতে পারে, যে কেউ কমিটির মধ্যে থাকতে পারে। সেই তো লোকজনের মনোভাবটা একই, হয়তো ফিগারটা চেঞ্জ হয়ে গেছে, মানুষের নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মেন্টালিটি তো সেই একই জায়গাতে রয়েছে। তারাও খুব ভালো করে জানেন যে তারা এই কর্পোরেটাইজেশন বা যেভাবে ওয়ার্ল্ড ফুটবল এগিয়ে যাচ্ছে বা যেভাবে এশিয়ান ফুটবলেরও বড় বড় কান্ট্রি এগিয়ে যাচ্ছে, সেখানে তারা ধারে কাছে আসতে পারবেন না। অর্থাৎ একটা যদি প্রেশার গেম ক্রিয়েট করে এখানে এফএসডিএলকে কোনোভাবে মানিয়ে বুঝিয়ে একটু পার্সেন্টেজ বাড়ানো যেতে পারে বা একটা টাকার অঙ্ক ফিক্স করা যেতে পারে, এই চেষ্টা আপাতত হচ্ছে। তো এটাই আমার অন্তত পক্ষে ফাইনাল উপলব্ধি যে এই ধরনের কোনো বিষয় এআইএফএফ অন্তত দিনের আলো দেখিয়ে ফ্যানেদের সামনে নিয়ে আসতে পারবে না। আর যদি সেটা আসে তাহলে তার থেকে বড় নাইটমেয়ার ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের জন্য অন্তত পক্ষে লাস্ট 10-11 বছরে আসেনি। আর সেটা আমরা ডেফিনেটলি চাইও না। আমরা চাই ইন্ডিয়ান সুপার লিগ যেরকম চলছে আন্ডার এফএসডিএল এআইএফএফ জয়েন্ট কোলাবোরেশন, এবং সেটা চলুক, টপ কোয়ালিটি ফুটবল থাকুক এবং অবশ্যই ক্লাবগুলো তাদের খেলা এনজয় করুক, ফ্যানরা সব থেকে বেশি এনজয় করুক। আমরা অন্তত পক্ষে সেটাতে অনেক বেশি হ্যাপি থাকবো। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।